বিশ্ব রাজনীতির সমীকরণ আজ সম্পূর্ণ বদলে গেছে। মহাশক্তিধর রাষ্ট্রগুলো যে ভারতকে এতদিন আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত, আজ সেই ভারত তাদের মুখের উপর দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় কথা বলতে শুরু করেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের অন্দরমহলে এখন এক চরম উত্তেজনা তৈরি হয়েছে। 5টি দেশ, যাদের আমরা P5 কান্ট্রিজ বা স্থায়ী সদস্য বলে চিনি, তারা ভারতকে আটকে রাখার জন্য এক নতুন ধরনের কূটনৈতিক চাল চেলেছিল। তারা ভারতকে বিশ্বমঞ্চের স্থায়ী আসনে বসানোর টোপ দিয়েছিল ঠিকই, কিন্তু পেছনের দরজা দিয়ে কেড়ে নিতে চেয়েছিল ভারতের প্রকৃত ক্ষমতা। কিন্তু নতুন ভারত আজ আর কোনো আপোষ করতে রাজি নয়। নতুন দিল্লি থেকে সরাসরি বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে যে ভারত আর কারো করুণার পাত্র নয়। হয় ভারত তার পূর্ণ অধিকার নিয়ে বিশ্বমঞ্চের শীর্ষে বসবে, নয়তো মহাশক্তিধর দেশগুলোর তৈরি করা কোনো বৈষম্যমূলক চুক্তিকে ভারত সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। গ্লোবাল জিওপলিটিক্সের ইতিহাসে ভারতের এই পদক্ষেপকে আধুনিক যুগের সবচেয়ে বড় এবং সবচেয়ে সাহসী চাল বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের সমস্ত পুরনো নিয়মকে ভেঙে দিয়ে ভারত আজ প্রমাণ করে দিয়েছে যে একবিংশ শতাব্দী কোনো উপনিবেশবাদী শক্তির ইশারায় চলবে না। এই শতাব্দী চলবে ভারতের নিজস্ব শর্তে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আন্তর্জাতিক কূটনীতি এবং ভারতের বিদেশ নীতি থেকে সামনে এসেছে। রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনসের সবচেয়ে শক্তিশালী বিভাগ ইউএনএসসির মেম্বারশিপ নিয়ে ভারত সরকার একযোগে দুটি অত্যন্ত বড়, ঐতিহাসিক এবং অত্যন্ত আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের বুকে একটি সম্পূর্ণ নতুন গ্লোবাল ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল রাষ্ট্রসংঘের পুরনো ও অচল কাঠামোকে পুরোপুরি ভেঙে নতুন করে গড়ে তোলা। কিন্তু এই ক্যাম্পেইনের মধ্যে লুকিয়ে রয়েছে আসল চমক। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভারতকে একটি বিশেষ প্রস্তাব দিয়েছিল। তারা ভারতকে এক প্রকার লোভ দেখিয়ে বলেছিল, ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনে জায়গা দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই, ভারতের কাছে কোনো ভেটো পাওয়ার থাকবে না। অর্থাৎ ভারত স্থায়ী সদস্য তো হবে, কিন্তু তার ভোট বা সিদ্ধান্তের কোনো চূড়ান্ত মূল্য থাকবে না। কূটনৈতিক ভাষায় একে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস পার্মানেন্ট মেম্বারশিপ বা দ্বিতীয় শ্রেণীর স্থায়ী সদস্যপদ। ভারত সরকার এই প্রস্তাব পাওয়া মাত্রই তা শুধু যে ওপেনলি রিজেক্ট করেছে তা নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে একে চরম অপমানজনক বলে আখ্যা দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে ভারতের সরকারি সংবাদ মাধ্যম ডিডি নিউজের অফিসিয়াল নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে, ইন্ডিয়া opposes two-tier UNSC reform, backs G4 proposal to defer veto for 15 years। এর অর্থ হলো ভারত সরকার রাষ্ট্রসংঘের এই বৈষম্যমূলক 2-tier বা 2 স্তরের সংস্কার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে এবং এর বদলে G4 প্রপোজালকে জোরালো সমর্থন জানিয়েছে। ভারত কেন এই বিশাল সিদ্ধান্ত নিল তা নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই চাঞ্চল্যকর খবরের উপর ভিত্তি করে আজ প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়র মনে এবং বিশ্ব রাজনীতিতে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। কেন P5 দেশগুলো ভারতকে পূর্ণ ক্ষমতা দিতে এত ভয় পাচ্ছে? কেন তারা ভারতকে একটি দ্বিতীয় শ্রেণীর সদস্যপদ নিয়ে শান্ত রাখতে চেয়েছিল? রাষ্ট্রসংঘে ভারতের এই চরম আগ্রাসী অবস্থান কি বিশ্ব রাজনীতিতে ভারতের এক নতুন যুগের সূচনা করতে চলেছে? আর এই যে G4 কান্ট্রিজ কথা বলা হচ্ছে, এদের আসল প্ল্যানটা কি? এই সমস্ত প্রশ্নের নিটোল বাস্তব এবং গভীর বিশ্লেষণ নিয়ে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টি জানতে এবং ভারতের এই যুক্তিপূর্ণ মাস্টার স্ট্রোক বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এই পুরো বিষয়টিকে সহজ সরল ভাষায় বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি ঠিক কিভাবে কাজ করে এবং এর বর্তমান কাঠামোটা আসলে কেমন। নিরাপত্তা পরিষদে মোট 15টি দেশ থাকে। এর মধ্যে 2টি ভাগ থাকে। প্রথম ভাগে রয়েছে 5টি স্থায়ী সদস্যপদ, যাদের আমরা বলি P5। এই দেশগুলো হলো আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। দ্বিতীয় ভাগে রয়েছে 10টি অস্থায়ী সদস্য দেশ অর্থাৎ নন পার্মানেন্ট মেম্বার। এই 10টি দেশকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে 2 বছরের জন্য নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। যেমন আফ্রিকা থেকে 3টি দেশ, এশিয়া থেকে 2টি, ল্যাটিন আমেরিকা থেকে 2টি, পশ্চিম ইউরোপ থেকে 4টি এবং পূর্ব ইউরোপ থেকে 1টি দেশ নির্বাচিত হয়। এই কাঠামোর মধ্যে আসল ক্ষমতা কিন্তু ওই 5টি স্থায়ী দেশের হাতেই রয়েছে।
যার নাম ভেটো পাওয়ার বা ভেটো ক্ষমতা। এই ভেটো ক্ষমতা এতটাই শক্তিশালী যে বিশ্বের সমস্ত দেশ যদি কোনো একটি সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়, আর এই 5টা দেশের মধ্যে যে কোনো একটি দেশ যদি তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে, তবে সেই সিদ্ধান্ত তাৎক্ষণিক বাতিল হয়ে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে এই P5 দেশগুলোই পুরো পৃথিবীর ওপর নিজেদের আধিপত্য বজায় রেখেছে। কিন্তু বর্তমান সময়ে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি দেখে এই দেশগুলো বুঝতে পেরেছে যে ভারতকে আর বেশি দিন বাইরে রাখা সম্ভব নয়। এই কারণেই তারা একটি নতুন কুটিল চাল খেলেছিল। তারা প্রস্তাব দেয় যে নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বারশিপের 2টি স্তর বা 2 টায়ার সিস্টেম তৈরি করা হোক। প্রথম স্তর থাকবে ওই পুরনো 5টি দেশ, যাদের কাছে স্থায়ী আসন বা ভেটো ক্ষমতা দুটোই থাকবে। আর দ্বিতীয় স্তরে ভারতের মতো নতুন উদীয়মান শক্তিগুলোকে রাখা হোক, যারা স্থায়ী সদস্যের তকমা তো পাবে, কিন্তু তাদের কোনো ভেটো পাওয়ার দেওয়া হবে না। অর্থাৎ তারা হবে এক প্রকারের লাইট পার্মানেন্ট মেম্বার্স বা দ্বিতীয় শ্রেণীর সদস্য। যখনই এই বৈষম্যমূলক প্রস্তাব ভারতের সামনে রাখা হয়, ভারত সরকার বিন্দুমাত্র সময় নষ্ট না করে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে একে সোজাসুজি প্রত্যাখ্যান করে। আপনারা এখন স্ক্রিনে প্রখ্যাত নিউজ পোর্টাল নিউজ অন এয়ারের একটি আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়া সেজ কনফিডেন্স ইন ইউএন ডিক্লাইন্স ওভার ল্যাক অফ সিকিউরিটি কাউন্সিল রিফর্মস। অর্থাৎ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর পি হরিশ ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশনের বৈঠকে ভারতের অবস্থানকে ক্রিস্টাল ক্লিয়ার এবং কাচের মতো পরিষ্কার করে দিয়েছেন। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলেছেন যে নিরাপত্তা পরিষদ সংস্কারের অভাবের জন্য জাতিসংঘের ওপর থেকে ভারতের আস্থা কমছে। এবার প্রশ্ন আসে, ভারত কেন এত বড় একটা সুযোগ অর্থাৎ স্থায়ী সদস্যপদ পাওয়ার প্রস্তাবকে এক ঝটকায় হাতছাড়া করলো এবং কেন একে প্রত্যাখ্যান করলো? এর পেছনে ভারত সরকারের অত্যন্ত দূরদর্শী এবং বাস্তবসম্মত কিছু কারণ রয়েছে, যা আমাদের খুব সহজভাবে বুঝতে হবে। প্রথম কারণ হলো, ভারত মনে করে এই 2 টায়ার সিস্টেম বা 2 স্তরের সংস্কার আসলে বিশ্বমঞ্চে একটি স্থায়ী অসমতা বা পার্মানেন্ট ইনইকুয়ালিটি তৈরি করবে। আজ যদি ভারত কোনো ভেটো ক্ষমতা ছাড়াই এই টেবিলে গিয়ে বসে, তবে খাতা কলমে স্থায়ী সদস্য হলেও ক্ষমতার দিক থেকে ভারত ওই 5টি দেশের থেকে সবসময় পিছিয়ে থাকবে। ভারত সেখানে বসেও কোনো বড় আন্তর্জাতিক সংকটে নিজের সিদ্ধান্ত চাপাতে পারবে না। ফলে পুরনো ওই 5টি দেশই পুরো বিশ্বের ওপর নিজেদের খবরদারি বা ডোমিনেশন বজায় রাখবে। ভারত কোনো অবস্থাতেই নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা দ্বিতীয় শ্রেণীর দেশ হিসেবে বিশ্বমঞ্চে দেখতে চায় না। দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক কারণটি হলো, যদি আজ ভারত এই ভেটোবিহীন স্থায়ী সদস্যপদ মেনে নেয়, তবে ভবিষ্যতের জন্য প্রকৃত সংস্কার বা কম্প্রিহেন্সিভ রিফর্মসের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। মহাশক্তিধর দেশগুলো তখন বলবে, আমরা তো ভারতকে স্থায়ী সদস্যপদ দিয়েই দিয়েছি, এখন আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। এর ফলে রাষ্ট্রসংঘের ভেতরে যে মূল সমস্যা বা পলিটিক্যাল ক্রাইসিস রয়েছে, তা কোনোদিনও মিটবে না, বরং তা যুগের পর যুগ ধরে চলতে থাকবে। ভারত সরকার খুব ভালো করেই জানে যে এটি আসলে একটি ফাঁদ। ভারতকে শান্ত রাখার জন্য একটি খেলনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারত আজ প্লাস্টিকের খেলনা নয়, নিজের আসল অধিকার ছিনিয়ে নিতে জানে। ভারত বিশ্বাস করে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দয়ার উপর চলে না, তা চলে সমতার ভিত্তিতে। তাছাড়া ভারতের এই প্রত্যাখ্যানের মাধ্যমে বিশ্বমঞ্চে একটি অত্যন্ত কড়া বার্তা গেছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে 2026 সালের এই নতুন ভারত আর পশ্চিমী দেশ বা অন্য কোনো বৈশ্বিক শক্তির তৈরি করা এজেন্ডায় পা দেবে না। আমাদের বিদেশ নীতি এখন এতটাই শক্তিশালী যে আমরা নিজেদের স্বার্থ রক্ষা করতে যে কোনো আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখাতে পারি। তবে ভারত কিন্তু শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করেনি। ভারত যেমন একদিকে P5 দেশগুলোর কুটিল প্রস্তাবকে রিজেক্ট করেছে, ঠিক তেমনই অন্যদিকে বিশ্বমঞ্চে একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং যৌক্তিক বিকল্প পথও প্রদর্শন করেছে। আর এখানেই লুকিয়ে রয়েছে ভারতের আসল মাস্টার স্ট্রোক, যাকে আমরা বলছি G4 প্রপোজাল। আপনাদের জানিয়ে রাখি, এই G4 কান্ট্রিজ বা G4 জোটের মধ্যে 4টি অত্যন্ত শক্তিশালী দেশ রয়েছে। আমাদের দেশ ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপান। এই 4টি দেশই দীর্ঘ সময় ধরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে এবং তারা একে অপরকে পারস্পরিকভাবে সমর্থন করে। এই G4 জোটের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে একটি অত্যন্ত চমৎকার এবং মধ্যপন্থী প্রস্তাব পেশ করা হয়েছে, যা ভারত সরকার সম্পূর্ণভাবে সমর্থন করে।
এই G4 প্রস্তাবটি আসলে কি? খুব সহজভাবে বললে এই প্রস্তাবে বলা হয়েছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী উভয় আসনের সংখ্যায় অবিলম্বে বৃদ্ধি করতে হবে। তবে হ্যাঁ, নতুন যে দেশগুলোকে স্থায়ী সদস্য হিসেবে যুক্ত করা হবে তারা বিশ্বমঞ্চের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে একদম শুরুতেই তাদের ভেটো পাওয়ার ব্যবহার করবে না। প্রাথমিক অবস্থায় প্রথম 15 বছরের জন্য এই নতুন স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার স্থগিত বা ডিফার করে রাখা যেতে পারে, কিন্তু এই 15 বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই দেশগুলোকে অবশ্যই পূর্ণ ভেটো ক্ষমতা দিতে হবে। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টুকরো টুকরো বা শুধুমাত্র দেখানোর জন্য যে সাজগোজ মার্কা সংস্কার বা কসমেটিক রিফর্ম করার চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ ব্যর্থতার সামিল। ভারত কেবল একটি স্থায়ী সমাধান চাই, যেখানে দীর্ঘমেয়াদে ভারতের পূর্ণ ক্ষমতা নিশ্চিত হবে। এই G4 প্রস্তাবটি মেনে নেওয়ার পেছনে ভারতের একটি গভীর ভূরাজনৈতিক কৌশল রয়েছে। ভারত জানে যে মহাশক্তিধর দেশগুলো আজই তাদের ভেটো পাওয়ার অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি হবে না। তাই ভারত এক ধাপ নমনীয় হয়ে 15 বছরের এই সময়সীমা দিতে প্রস্তুত, যাতে আন্তর্জাতিক স্তরে একটি সহমত তৈরি করা যায়। কিন্তু 15 বছর পর যখন ভারত বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠবে, তখন ভারতকে ভেটো ক্ষমতা দেওয়া ছাড়া রাষ্ট্রসংঘের কাছে আর কোনো উপায় থাকবে না। এটি হলো ভারতের সুদূরপ্রসারী ও বাস্তবমুখী কূটনীতি। এখন বিশ্বজুড়ে একটা বড় প্রশ্ন উঠছে যে ভারত ঠিক কোন অধিকারের ভিত্তিতে রাষ্ট্রসংঘের এই সর্বোচ্চ আসনের জন্য এতটা দৃঢ় এবং আগ্রাসী দাবি জানাচ্ছে। এর উত্তর কোনো ফাঁকা আওয়াজ নয়, এর উত্তর লুকিয়ে রয়েছে নিটোল বাস্তব এবং ভারতের অনস্বীকার্য যোগ্যতার পরিসংখ্যানে। আজকের দিনে দাঁড়িয়ে ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বা লার্জেস্ট ডেমোক্রেসি। শুধু তাই নয়, পারচেজিং পাওয়ার প্যারিটি বা PPP অনুযায়ী ভারত আজ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। আমরা একটি দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র, অর্থাৎ নিউক্লিয়ার উইপেন স্টেট। কিন্তু এর চেয়েও বড় কথা হলো রাষ্ট্রসংঘের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে ভারতের অবদান সবচেয়ে বেশি। রাষ্ট্রসংঘের ইতিহাসে আজ পর্যন্ত যত শান্তি মিশন বা UN পিসকিপিং মিশন হয়েছে তাতে ভারতের অবদান অতুলনীয়। ভারত এ পর্যন্ত বিশ্বজুড়ে ঘটিত 50টিরও বেশি শান্তি মিশনে প্রায় 3 লক্ষেরও বেশি সৈন্য পাঠিয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অন্যতম সর্বোচ্চ। এমনকি বর্তমান সময়েও পৃথিবীর বিভিন্ন অশান্ত প্রান্তে ভারতের প্রায় 4300 জনেরও বেশি সক্রিয় সেনাকর্মী নিজেদের জীবন বাজি রেখে রাষ্ট্রসংঘের ব্লু হেলমেট পরে শান্তি বজায় রাখার কাজ করে যাচ্ছেন। এত বড় ত্যাগ এবং এত বড় অবদানের পর কোন সাহসে কোনো দেশ ভারতকে 2য় শ্রেণীর সদস্যপদ দেওয়ার কথা ভাবে? আজকের দিনে দাঁড়িয়ে ভারত হলো সমগ্র বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর, যাকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কোটি কোটি মানুষ আজ ভারতের দিকে তাকিয়ে থাকে, কারণ ভারতই একমাত্র দেশ যে মহাশক্তিধর দেশগুলোর সামনে দাঁড়িয়ে গরিব ও উন্নয়নশীল দেশগুলোর অধিকারের কথা বলে। এছাড়া ভারত রাষ্ট্রসংঘের অন্যতম একজন প্রতিষ্ঠাতা সদস্য বা ফাউন্ডিং মেম্বার। তাই ভারত আজ যা দাবি করছে তা কোনো দয়া বা দান নয়, তা হলো ভারতের নিজস্ব ও ন্যায়সঙ্গত অধিকার। ভারত সরকার বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে ভারতকে ছাড়া রাষ্ট্রসংঘের যে কোনো সিদ্ধান্ত আসলে অধরা এবং অসম্পূর্ণ। ভারতকে বাদ দিয়ে তৈরি করা নিরাপত্তা পরিষদ কখনো সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব করতে পারে না। পরিশেষে বলা যায়, রাষ্ট্রসংঘের এই পুরো ঘটনার প্রবাহ প্রমাণ করে দিয়েছে যে ভারতের বিদেশ নীতি আজ কতটা পরিপক্ক এবং কতটা জাতীয়তাবাদী। ভারত নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো আন্তর্জাতিক পদক বা আসন গ্রহণ করবে না। P5 দেশগুলো আজ ভারতের এই অনমনীয় এবং দৃঢ় অবস্থান দেখে নিশ্চিতভাবেই চাপে পড়েছে, কারণ তারা খুব ভালো করে জানে যে আজকের এই নতুন ভারতকে কোনো ফাঁদে ফেলে বা কোনো লোভ দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। ভারত আজ নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় এবং নিজের শর্তে বিশ্বমঞ্চের শীর্ষে পৌঁছাবে, সেটা আজ হোক বা কাল। রাষ্ট্রসংঘ যদি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করে এবং ভারতকে তার যোগ্য সম্মান না দেয়, তবে এই বিশ্ব সংস্থাটি একদিন নিজেই নিজের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। ইতিহাস সাক্ষী আছে, যারা সময়ের সাথে বদলায় না, সময় তাদের ইতিহাস বানিয়ে দেয়। ভারতের এই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রসংঘের এই কুটিল চাল সম্পর্কে আপনারা ঠিক কী ভাবেন? ভারত সরকার কি এই 2য় শ্রেণীর সদস্যপদ প্রত্যাখ্যান করে সঠিক কাজ করেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানান।
ভিডিওটি ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের আন্তর্জাতিক রাজনীতি ও ভূরাজনৈতিক বিষয়ের নিখুঁত ও বাস্তব বিশ্লেষণ সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক ধামাকাদার এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।